মাছের মুড়োর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে তনয়। আজ মাইনে পেয়েছে বলে বর্দা তমাল 4 কেজি ওজনের নধর কাতলাটা কাটিয়ে কুটিয়ে নিয়ে এসেছে। সবাই মিলে একসঙ্গে বসে হৈ হৈ করে খাবে। যমজ বোন তনয়াও এসেছে মেয়েকে নিয়ে। সে অবশ্য এসব মাছ খায় না, তার জন্য চিকেনের ব্যবস্থা। লেগ পিসটা দেখে খুশি হলো তনয়া। মনের আনন্দে ভাত খেতে শুরু করলো সে। কেবল তনয়ের দিকেই নজর নেই কারো। কেন থাকবে নজর? এতদিন ধরে পড়াশোনা শিখে যে একটা সামান্য চাকরি জোগাড় করতে পারে না, সংসারের দায়িত্ব নেওয়ার ক্ষমতা হয় না, তার দিকে নজর দিয়ে সময় নষ্ট করে কে? অথচ তনয় এককালে ব্রাইট স্টুডেন্ট ছিল। স্কুলের স্যাররা বলতো ডাক্তার ইঞ্জিনিয়ারের মধ্যে কিছু একটা হবেই সে, সায়েন্টিস্টও হতে পারে। যাই হোক না কেন, নির্ঘাত সে একদিন মফস্বলের স্কুলটির নামোজ্জ্বল করবে। স্যারেদের থেকে ক্রমাগত এমনটা শুনে শুনে বাবা মার মনেও আশা জেগেছিল। সেরা খাবারটা তার পাতে দেওয়ার চেষ্টা করত, কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর থেকে ভালোবাসার দাবিতেও ছেদ পড়েছে। রঙিন চশমা ছেড়ে তনয় যখন বাস্তবের রুক্ষ মাটিতে এসে দাঁড়ালো, দিন কয়েকের মধ্যেই দিব্যি বুঝতে পারল পাতি মধ্যবিত্ত ঘরে জন্মে নামোজ্জ্বল করা অত সহজ ব্যাপার নয়। মফস্বলের সজল মাটিতে যাকে ঔজ্জ্বল্য বলে ভুল হচ্ছিল। বাজার ঘুরে দেখা গেল এমন উজ্জ্বল প্রতিভার কোনো অভাব অন্তত এদেশে নেই। মফস্বলী মাস্টারদের কাছে পড়ে জয়েন্টে তেমন একটা রাঙ্ক এলো না। প্রাইভেটে লাখ লাখ টাকা খরচ করে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ক্ষমতা বাবার নেই। অগত্যা মেধাবীদের শেষ গন্তব্য হিসাবে অঙ্কে অনার্স নিয়ে কলকাতার নামী কলেজে ভর্তি হলো সে। ভাগ্যিস উচ্চ মাধ্যমিকের স্কোরটা ভালো ছিল। টিউশন করে দাদার পাঠানো টাকায় মাস্টার্স অবধি পড়েছিল। ইচ্ছে ছিল ভবিষ্যতে হাই স্কুলে শিক্ষকতা করার, কিন্তু কোথায় কি। যখন রেজাল্ট হাতে বেরোলো, মনে হলো এই তার চেনা শহর নয়, ঊষর মরুভূমির দেশ। চাকরি নেই, রোজগার নেই, ভদ্রভাবে গ্রাসাচ্ছাদনের কোনো উপায় নেই। নতুন চাকরি প্রার্থীদের ঠাঁই নেই। কি হবে, কবে হবে, কেউ জানে না। কতদিন আর শহরে থেকে পরিবারের অন্ন ধ্বংস করবে? তনয় ফিরে এলো গ্রামে। নিয়ম করে পরীক্ষায় বসতে লাগলো, আর একের পর এক ব্যর্থতা শরীরে মেখে হতাশায় নুয়ে পড়ল। আস্তে ধীরে দেখল চারপাশের মানুষজন কেমন বদলে গেছে। মিত্রদের মেধাবী ছোট ছেলেটার আজ একমাত্র পরিচয় বেকার। উচ্চ মাধ্যমিকের পর সে কলকাতা চলে গেল, আর বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে বিয়ে হয়ে গেল তনয়ার। ঈশ্বরের আশীর্বাদ, জামাইবাবুদের পরিবার তেমন কিছু চায়নি, কিংবা হয়তো সৌন্দর্যের বলিয়ান হয়ে তনয়া জন্মেছে বলেই চাওয়া পাওয়ার মতো বাস্তববাদী হিসেবের অঙ্কের সিঁড়ি তাকে পেরোতে হয়নি। এই মফস্বল বাজারে জামাইবাবুর 2টো ক্লথ স্টোর। শাড়ি পরে সেজেগুজে বই তার মডেল। বেশ আছে পিঠোপিঠি বোনটা। তনয়ের ভারী ভালো লাগে তনয়ার সুখী সুখী মুখটা দেখতে। শুকনো মুখটার দিকে হঠাৎই চোখ পড়ল তমালের। মুড়োর বাটিটা ভাইয়ের দিকে বাড়িয়ে দিল সে। হেসে বলল, আমি তো মাঝে মধ্যেই খাই, আজ তনয় খাক। তাছাড়া আমার মুড়ো খেতে তেমন একটা ভালোও লাগে না। তুই থাম তো দিকি বড় খোকা, ঝাঁঝিয়ে উঠলেন কমলা দেবী। ও তো বাড়িতেই থাকে সারাদিন, অত ভালো মন্দ খেয়ে হবেটা কি? 28 পেরুতে চলল, ভালো একটা কাজ জোগাড় করতে পারল না। এখনও দাদার ঘাড়ে বসে খাচ্ছে। এরপর বৌদি এসে যখন ঘাড় ধাক্কা দেবে, তখন কি করবে শুনি?
সত্যি দাদা, তোর জন্য শ্বশুরবাড়িতে মুখ দেখাতে পারি না। একটা তো চাকরি, সেটুকুও জোগাড় করতে পারলি না, গম্ভীর সুরে বলে উঠল তনয়া। বিয়ের পর কত প্রশংসা করেছি তোর, বলেছি চাকরি পেলে তোর থেকে কত কিছু নেব। আজকাল শাশুড়ি হাসে, বলে বুঝলে বৌমা, গাছে কাঁঠাল আর গোঁফে তেলের তোমার চেয়ে ভালো উদাহরণ দেখিনি। নিঃশব্দে মুড়ো সমেত বাটিটা দাদার দিকে ঠেলে দেয় তনয়। চোখে আসা জল সামলায় প্রাণপণে। সেই কোন এক ছোটোবেলায় ঠিকমতো মনেও পড়ে না ছাই, ভল্টুর কাছে মার খেয়ে বাড়ি ফেরার পর রাগে দুঃখে কেঁদে ফেলেছিল সে। মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে বলেছিল মা, ছেলেদের যে অমনভাবে কাঁদতে নেই বাবা, আর তুই কিনা এখন থেকেই বোকার মতো কাঁদছিস। আমাদের মতো সাধারণ ঘরে জন্মেছিস, সারা জীবন দাঁতে দাঁত চিপে লড়তে হবে যে। ফোনটা এলো যখন, তখন একাকী ঘরে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবছিল তনয়। খাওয়া শেষে পাশের ঘরে আড্ডা বসেছে যথারীতি। দোকান বন্ধ করে জামাইবাবুও যোগ দিয়েছে, চলছে হাসি ঠাট্টা। তার কথা মনেও পড়েনি কারোর, পড়বে কিভাবে? এসব আড্ডায় অনেক দিন হলো সে অপাংতেও। মাঝে মধ্যে মনে হয় নিজেকে একেবারে শেষ করে দিলে ঝামেলা চুকে যায়, কিন্তু এখনও অবধি প্রাণের মায়া আছে তার। এত সহজে কি আর এই সবুজ বরণ শস্য শ্যামলা পৃথিবী ছেড়ে যাওয়া যায়? একটা টিউশন আছে, করবি? যমজ ভাই বোনকে পড়াতে হবে, রাজি থাকলে আজকেই জানাস, ওদের তাড়া আছে, টাকা পয়সা খারাপ দেবে না। আমি করব, বলল তনয়। এর আগে দু একটা টিউশন করার চেষ্টা করেছে খাপছাড়াভাবে। স্কুল শিক্ষক না হলে পড়ানোর সময় আজকালকার মা বাবারা এত ইন্টারফেয়ার করে যে পড়ানোর ইচ্ছেটাই চলে যায়। তবু এই পড়ানোর কাজটা নেবে বলেই ভাবল সে। এই সুযোগে অন্তত খানিকটা সময় সে বাড়ি থেকে দূরে থাকতে পারবে। চাকরি বাকরি নিয়ে আজকাল আর মুখে কিছু বলে না বটে বাবা, কিন্তু খেতে বসলে পাতের দিকে যেভাবে তাকায়, ভালোই বোঝেছে বেকার ছেলের নিয়ম করে চারবেলা অন্ন ধ্বংস মোটেই তার ভালো লাগে না। ছেলে মেয়ে দুটো বেশ মেধাবী, এখনও অবধি পড়াতে ভালোই লাগছে। ওদেরও যে তার পড়ানো ভালো লাগছে আজ জানল তনয়। জেনে খানিক অবাক হলো সে। টিফিন দিতে এসে কাকিমা হেসে বললেন, পরের মাস থেকে আরও 4 জন চাইছে তোমার কাছে পড়তে, ওদের স্কুলেরই ছাত্রছাত্রী সব, পড়াবে তুমি? না করার প্রশ্নই নেই, হাসি মুখে জানিয়ে দিল সে পড়াবে। সন্ধ্যের জলখাবারটা আজকাল ওখানেই হয়ে যায়। আজ কাকিমা 3 জনের জন্যই প্লেট সাজিয়ে ডোনাট দিয়েছিল। সৌম্য আর সৌমা দুজনেই বড্ড ডোনাট ভালোবাসে। ওদের পাল্লায় পড়ে এই প্রথম সে ডোনাট খেলো। পড়ানোর পর বাড়ি ফিরে দরজা খুলে ভেতরে ঢুকে দেখল মা ঘরের একপাশে রাখা কাঠের মন্দিরের সামনে হাত জোড় করে বসে আছে। এমনটা দেখলে বরাবর সে নিজের ঘরে চলে যায়। কেন জানে না আজ হঠাৎই বড্ড কৌতূহল হলো তার। উঁকি দিয়ে দেখল বন্ধ চোখের পাতা ভেসে যাচ্ছে জলে। মা কাঁদছে নিঃশব্দে, অনুচ্চ স্বরে অদেখা ঈশ্বরকে স্মরণ করে বলছে, সবাই চালিয়ে নিতে পারবে, কিন্তু ছোটুটা, ওর ভবিষ্যৎ গুছিয়ে দাও মা। আমি রেগে বলি, সবাই দেখে, কত কষ্টে যে বলি, ছেলেটা বড্ড খেতে ভালোবাসে, কিন্তু ভালো মন্দ খেতে দিতে বড় ভয় হয়। ভবিষ্যতে বড় বৌমা আসবে, রোজগেরে স্বামীর বেকার ভাইকে যদি সহ্য না করতে পারে, যদি 4 বেলা খাওয়ার জন্য ছোটুকে হেনস্থা করে, মা হয়ে আমি যে সেটা সহ্য করতে পারবো না। কেঁপে উঠল তনয়।
গোপনে মা তার জন্য এত কষ্ট পায়। এতদিন এ কথা বুঝতে পারেনি কেন? স্বার্থপরের মতো কেন ভেবেছে মা তাকে আর ভালোবাসে না? আজকাল দুটো ব্যাচে পড়াচ্ছে তনয়। পকেটে টাকা আসার পাশাপাশি আত্মবিশ্বাসও বেড়েছে খানিক। সবার ভিড়ে নিজেকে আর অপাংক্তেয় বলে মনে হয় না। হাসি আড্ডায় যোগ দেয়, আলাদা সরিয়ে রাখে না নিজেকে। এক রোববার বাজারের টাকা দাদা দিলে পরেরটা সে দেয়। বড় মাছ মাংস সবই আসে বাড়িতে। দাদার ওপর চাপ কমাতে পেরে তনয় নিজেও তৃপ্ত। চাউনির অপ্রসন্নতাও কমেছে খানিক। বাবা এখন শান্ত মনে বই পড়ে। কেবল মাই মাঝে মধ্যে আফসোস করেন, সারা জীবন টিউশনই করে দিন কাটাবি, চাকরি বাকরি কিছু করবি না? একটা চাকরি করলে অন্তত স্থায়ী রোজগার থাকতো। টিউশনির কি ভরসা, কবে আছে কবে নেই। দাদার বিয়ে হয়েছে মাস 6 আগে। বৌদি মানুষটা খুব ভালো, দিব্যি মিশে গেছে সংসারের মানুষগুলোর সঙ্গে। তার কাছে দেওর হলো বাপের বাড়িতে ছেড়ে আসা ভাইটি, যার কাছে সময়ে অসময়ে ফুচকা চুরমুর বেশি ডিম দেয়া চাউমিনের আবদার করা যায়। চিকেন পকোড়া কেনার সময় ইতস্তত না করে একটু বেশি কাসুন্দি চেয়ে নিতে বলা যায়। হাসতে হাসতেই তনয় বলেছিল একদিন, আমার কাছে কেন শুনি? এসব আবদার দাদার কাছে করা যায় না? পাল্টা হেসেছে বৌদিও। না দেখে শুনে রসকসিন একটা মানুষের গলায় ঝুলিয়ে দিল মা বাপ। এখন রসনা তৃপ্তির জন্য দেওরের ওপর নির্ভর না করে উপায় কি? যাও তো বাপু তাড়াতাড়ি, ঠান্ডা তেলে ভাজা খেয়ে সুখ নেই। আজকাল আর চাকরির জন্য তেমন একটা মন খারাপ করে না। তবুও প্রতিদিনকার অভ্যেসবশত মেল চেক করতে গিয়েই চমকালো তনয়। একটা সর্বভারতীয় পরীক্ষায় অফিসার লেভেলের পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল। রিটেনে পাশ করে ইন্টারভিউ অবধি গিয়েও ছিল, তারপর ছেড়ে দিয়েছিল আশা। গতকাল সে রেজাল্ট বেরিয়েছে শুনেছিল, কিন্তু নিজের ব্যর্থতার চাক্ষুষ প্রমাণ দেখতে ইচ্ছে জাগেনি। কিন্তু আজ এ যে সাফল্যের খবর, মনে মনে বলে উঠল তনয়। আজ থেকে বেকারত্বের তকমা ঘুচল, চাকুরিজীবীর পদে প্রমোশন হলো আমার। কিন্তু যেমন আনন্দ হওয়া উচিত তেমন হচ্ছে না কেন? দীর্ঘ প্রতীক্ষা কি তবে সাফল্যের আনন্দকেও সংকুচিত করে আনে? নাকি সবাইকে ছেড়ে যাওয়ার কষ্ট এখন থেকেই মনের গভীরে দোলা দিতে শুরু করেছে? উৎসবের আমেজ ধীরে ধীরে ম্লান হয়ে আসে। ছোট ছেলে যে এবার ঘর ছাড়বে, বড় চাকরি, বড় দায়িত্ব। ছত্তিশগড়ে প্রথম পোস্টিং। দাদার গম্ভীর মুখ আরও বেশি গম্ভীর হয়, বাবার মুখ থমথমে। বৌদিও কেঁদে ফেলে প্রায়, তবু যাওয়ার দিন হাসি মুখে বলে, চলে যাবে তাহলে নতুন দায়িত্ব নিয়ে? এরপর কে যে আমার মুখশুদ্ধির যোগান দেবে? এতদিনে একটা চাকরি পেয়েছি বৌদি, না গিয়ে থাকি কিভাবে বলো? তনয়া আসে গুনগুনকে নিয়ে। ছোট্ট গুনগুনেরও আজ চোখে জল। চলে যাবে ছোট মামা? তাহলে আমায় অঙ্ক শেখাবে কে? ছাত্রছাত্রীর দল ভিড় করে আসে আসে তাদের বাবা মাও। বড় ভালো অঙ্ক করাতো যে ছেলেটা। তনয়ের মা চেয়ে চেয়ে দেখে সব, আর মনে মনে অদেখা ঈশ্বরের উদ্দেশ্যে হাত জোর করে। যে ছেলে নিজেকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল একসময়, আজ তার সাফল্যের দিনে চারপাশে কত মানুষের ভিড়। সৌম্য আর সৌমা অন্ধকার থেকে তনয়কে আলোয় নিয়ে আসার দুই কাণ্ডারি সামনে এগিয়ে আসে। তবে বুঝি আমাদের আর পড়াবে না তুমি? কে বলল পড়াবো না? দূরে গেলেও আমি থাকবো তোদের সঙ্গে। অনলাইন ক্লাস হবে নিয়মিত। পোস্টিং দূরে, তাই বাড়ি ছেড়ে যাচ্ছি।
কিন্তু তোদের ছেড়ে যাব এমন কথা তো বলিনি কখনো। আজ এক বিশেষ দিন। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙেছে সকলের। চেনা কার এজেন্সি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টে যাওয়ার গাড়ি বুক করেছে তমাল। তাদের পুরো পরিবার যাবে আজ চাকুরি ভাইকে ছাড়তে। যত্ন করে খাবার বেড়ে দিচ্ছে মা। আজ তনয়ের পাতের পাশে কাতলা মাছের বড় মুড়ো। আস্তে করে বাটিটা একপাশে সরিয়ে রাখে সে। মুখে যদিও বলে ফ্লাইটে যাব, রাস্তার মাঝে যদি শরীর খারাপ করে বসে। আজ মুড়োটা থাক বরং, ফিরে দাদা খেয়ে নেবে। হাসেন কমলা দেবী, করুণ হাসি। ছেলের চোখের ভাষা পড়তে পারবে না মা, এমন কি হয়েছে কখনো? যদি তুই মুড়োটা আজ না খাস তবে বুঝবো বুড়ো মাকে এখনো ক্ষমা করতে পারিসনি তুই। এখনো বুকের গভীরে পুষে রেখেছিস অভিমান। কথা বলে না তনয়। নিঃশব্দে ভাত ভেঙে থালায় ডাল ঢালে। চোখ বুজে প্রার্থনা করতে যাবে। মনে পড়ে যায় ঈশ্বরের সামনে মায়ের সেই ভেঙে পড়া। চোখ বুজে নিঃশব্দে কান্না আর বিড়বিড় করে তার জন্য হৃদয়ের গভীর থেকে প্রার্থনা করার কথা। কে জানে, হয়তো ঈশ্বরের কানেও অসহায় মায়ের করুণ আকুতি পৌঁছে গিয়েছিল। আস্তে ধীরে মুড়োর বাটিটা পাতের কাছে টেনে নেয় সে। তোমায় ক্ষমা করার কোনো যোগ্যতা আমার আছে মা? সবার সামনে শাসন করে, আড়ালে চোখের জল ফেলে সংসারের সবচাইতে দুর্বল সন্তানের জন্য মঙ্গল কামনা করতে যে একমাত্র মা পারে, মাই পারে। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে করে আরও নতুন নতুন গল্প পাঠ করার জন্য আমরা উৎসাহিত পাই। লেখা মন কেমনের ডাকবাক্স অনিন্দিতা, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।